আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর কয়েক ঘন্টা বাদেই বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, যেটা একটা অলিখিত সেমিফাইনালই হয়ে গেছে। বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে হারার সাথে সাথেই ইন্ডিয়া ফাইনালে চলে গেছে এবং শ্রীলঙ্কার যে ক্ষীণ একটা আশা ছিল ফাইনালে যাওয়ার, সেই আশাটাও ধূলিসাৎ হয়ে গেছে। অর্থাৎ এক ম্যাচ হাতে রেখে শ্রীলঙ্কা কিন্তু এই টুর্নামেন্ট থেকে অফিসিয়ালি বাদ হয়ে গেল। ইন্ডিয়া চলে গেল ফাইনালে। আর অন্যদিকে বাংলাদেশ এবং পাকিস্তানের আজকের যে ম্যাচটা, সেটা হচ্ছে একটা অলিখিত সেমিফাইনাল। এবং এই সেমিফাইনালটা জিততে চাইবে দুটো দলই। পাকিস্তান যে সেমিফাইনালে আসবে সেটা সুপার ফোরের শুরুতে কিন্তু তেমন একটা আন্দাজ করতে পারেননি কেউ। কারণ ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান যে পারফরমেন্সটা দিয়েছে সেটা একেবারেই আশানুরূপ ছিল না। সুপার ফোরের আগে যখন গ্রুপ পর্বের কথা বলবো, গ্রুপ পর্বেও কিন্তু পাকিস্তান আসলে উঠেই এসেছে। ওমান এবং ইউএইকে হারিয়ে ইন্ডিয়ার কাছে খুব খারাপভাবে তারা হেরেছিল। ফর্মের বিচারে মনে হচ্ছিল শ্রীলঙ্কা বা বাংলাদেশ তারা ডেফিনেটলি পাকিস্তানের চেয়ে বেটার ফর্মে আছে, বেটার ক্রিকেটটা খেলছিল সুপার ফোর এ আসার আগ পর্যন্ত। তবে সুপার ফোরে এসে ব্যাপারটা কিন্তু একটুখানি ওলটপালট হয়ে গেছে। ওলটপালট হওয়ার প্রথম ধাপটাই ছিল বাংলাদেশ যখন শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় সুপার ফোরের প্রথম ম্যাচটাতে। এবং সেখানে বাংলাদেশ একটা বিশাল অ্যাডভান্টেজ পেয়ে যায়, শ্রীলঙ্কা একটা বিশাল ডিসঅ্যাডভান্টেজে পড়ে যায়। কারণ পরবর্তী যে ম্যাচটা তাদের পাকিস্তানের এগেনস্টে, সেটা একটা মাস্ট উইন ম্যাচের মতোই হয়ে গিয়েছিল। যেই ম্যাচটা আবার পাকিস্তান 5 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে তাদেরকে মোটামুটি ওই ফাইনালে যাওয়ার রেস থেকে ছিটকেই দিয়েছে। সো ঝামেলাটা পাকিস্তান লাগিয়েছে বলা যেতে পারে এক প্রকার, কারণ শ্রীলঙ্কাকে আমরা ধরে নিচ্ছিলাম বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ হবে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে। ইন্ডিয়াকে আমরা আগে থেকে ধরে রাখছিলাম যে তারা নিশ্চয়ই ফাইনালে চলে যাবে, যে কোয়ালিটির ক্রিকেট তারা খেলে, যে কোয়ালিটিটা তাদের স্কোয়াডের মধ্যে রয়েছে এই মুহূর্তে। সো যাই হোক, পাকিস্তান এবং বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে সুপার ফোরে এসে বা একটা টুর্নামেন্টের বিজনেস এন্ডে এসে যারা বেটার খেলবে, অবভিয়াসলি তারা ডিজার্ভ করে সামনের দিকে যেতে। বাংলাদেশকে আমি বলবো একটু বেশি ডিজার্ভ করে, কারণ তারা ছিল গ্রুপ অফ ডেথে। সেই জায়গায় তাদেরকে আফগানিস্তানকে হারাতে হয়েছে, সুপার ফোরে এসে তাদের শ্রীলঙ্কাকে হারাতে হয়েছে এবং হংকংকে বাংলাদেশ হারিয়েছে। অর্থাৎ এই পুরো টুর্নামেন্টে এখনো পর্যন্ত বাংলাদেশের সামগ্রিকভাবে 3টা জয় রয়েছে, 2টো পরাজয় রয়েছে। সেই 3টা জয়ের একটা হংকং, তারপরেরটা আফগানিস্তান, তারপরেরটা শ্রীলঙ্কা। অর্থাৎ কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেই বাংলাদেশ জয় পেয়ে তারা তাদের এই পজিশনটাতে আসতে পেরেছে যে এখন পাকিস্তানকে হারাতে পারলে তারা ফাইনালে যাবে। অন্যদিকে পাকিস্তানের পথটা দেখেন, তারা ইউএইর সঙ্গে জিতেছে, ওমানের সঙ্গে জিতেছে এবং শ্রীলঙ্কার সঙ্গে জিতেছে। তুলনামূলকভাবে কিন্তু বাংলাদেশকে আপনি বেটার ফর্মের টিম বলতে পারেন এই জায়গাটায়। তো যাই হোক, এই মুহূর্তে এই যে অলিখিত সেমিফাইনাল, এশিয়া কাপের ফাইনালে ওঠার আরও একটা লড়াই, এই জায়গাটাতে এই দুটো দলকে যদি আমরা নিয়ে খানিকটা পর্যালোচনা করি, তাহলে কি দেখতে পাবো সেই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটি। বাংলাদেশ ইন্ডিয়ার এগেনস্টে কোন টিম নামিয়েছিল সেটা কিন্তু আমরা দেখেইছি। ক্যাপ্টেন লিটন কুমার দাস পাজরের একটা ইনজুরির কারণে তিনি হয়তো খেলতে পারতেন, ফিট হয়তো পুরোপুরি ছিলেন না, তারপরেও তিনি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটায় রেস্টে গিয়েছেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের প্রিমিয়াম যে ফাস্ট বোলার রয়েছেন তাসকিন আহমেদ, তাকেও রেস্ট দিয়েছে এবং সেই সাথে শেখ মেহেদি, তাকেও কিন্তু বাংলাদেশ রেস্ট দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের পরিকল্পনাটা আসলে ইন্ডিয়ার ম্যাচের মধ্যে এটাই ছিল যে আমরা নির্ভর হয়ে ক্রিকেটটা খেলবো, যাদের যাদের ইনজুরির ঝুঁকি থাকতে পারে বা যাদের বিশ্রাম প্রয়োজন তাদের সবাইকে আমরা বিশ্রাম দিব। স্কোয়াডের অন্য যারা ক্রিকেটাররা রয়েছেন তাদেরকে একটা করে সুযোগ দেবো, যেমন সাইফুদ্দিন প্রথম সুযোগটা পেয়েছেন এবারে এশিয়া কাপে ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটায়, যদিও খুব একটা ভালো করতে পারেননি, একটা ওভার বাদে সাইফুদ্দিনের ওভারঅল ব্যাটিং বোলিং পারফরমেন্স কিন্তু আশানুরূপ ছিল না। রিশাদকে দলে ফেরানোটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, তিনি অবভিয়াসলি দারুণ কার্যকরী ছিলেন এবং সে কারণেই আমার কাছে মনে হয় বাংলাদেশ যখন পাকিস্তানের এগেনস্টে আজকে খেলবে, তাদের টিম সিলেকশনটা কিন্তু এতটা স্ট্রেট ফরওয়ার্ড হবে না, খুব একটা স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার কথা নয়। এবং শুরুটা একবারে ওপেনিং স্লট থেকে আমরা যদি চিন্তা করি, সেখানেই কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আমরা রেখে দিতে পারি। তানজিদ হাসান তামিম, তিনিও কিন্তু রিসেন্ট টাইমে একেবারে বাজে ফর্মে আছেন। পারভেজ হোসেন ইমন অন্তত ইন্ডিয়ার এগেনস্টে কিছু রান পেয়েছেন, 21টা রান 19 বল থেকে করেছেন। পাওয়ার প্লের ভেতরে একটা ইন্টেন্ট তিনি দেখিয়েছেন কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে, স্পেশালি স্পিনারদের এগেনস্টে। সো পারভেজ ইমন কি এখন আবার তানজিদ তামিমকে রিপ্লেস করে ফেলবেন কিনা? কারণ ওপেনিং স্লটে বাংলাদেশের একজন যিনি স্টেবল হয়ে গেছেন তিনি হচ্ছেন সাইফ হাসান, তিনি ডেফিনেটলি থাকবেন, দ্য ফার্স্ট নেম ইন দ্য স্টার্টিং লাইন আপ বেসড অন ফর্ম, বেসড অন পারফরমেন্স এবার এশিয়া কাপে। সাইফ হাসান ডেফিনেটলি আছেন, তার সঙ্গী কে হবেন? তানজিদ তামিম কি থাকবেন, তার উপরে কি ট্রাস্ট করবে, নাকি পারভেজ হোসেন ইমনকে বাংলাদেশ রাখবে তানজিদ তামিমের জায়গায়? সেটা একটা বিশাল প্রশ্নের ব্যাপার। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো তানজিদ তামিমকেই রাখার জন্য, কারণ তার বেসিকটা অন্তত আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট, এফেক্টিভ, এবং তিনি যখন একটা লম্বা ইনিংস খেলবেন, যদি খেলতে পারেন, যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু বাংলাদেশের একটা ওদিক থেকে লাভ হয়ে যায়। সো আমার কাছে মনে হয় তানজিদ তামিমের উপর যেহেতু বাংলাদেশ ইনভেস্ট করেছে এবং তাকে প্রেফার করে তারা পারভেজ ইমনের জায়গায়, তাকে হয়তো আরও একটা সুযোগ দেয়া হবে এবং তানজিদ তামিম সেই সাথে সাইফ হাসান তারা ওপেন করবেন।
আমি কিন্তু খুব বেশি লজিক দিতে পারছি না ইন অল অনেস্টি, কারণ পারভেজ ইমনকে নিলেও খুব একটা ক্ষতি নেই। পারভেজ নামটার সঙ্গে আমার নামেরও মিল আছে। আমি কিন্তু পার্সোনালি খুব খুশি হই যখন পারভেজ ইমন খেলেন বা ভালো খেলেন। সো ইন্ডিয়ার এগেনস্টেও তার প্রত্যেকটা বাউন্ডারি তিনি যখন মারছিলেন বারুণ চক্রবর্তীকে, খুব ভালো লাগছিল। বুমরাকে যখন তিনি একটা ছক্কা হাঁকিয়েছেন, সেটাও খুব ভালো লাগছিল। আচ্ছা, আই চেঞ্জ মাই মাইন্ড। আমি আমার মতামত পরিবর্তন করছি। আমি চাই পারভেজ ইমন এবং সাইফ হাসান ওপেন করুক। যেই লোক বুমরাকে ছক্কা মারতে পারে অন দ্য রাইজ দাঁড়িয়ে থেকে, তার কিন্তু একটা রিওয়ার্ড পাওয়া উচিত। পারভেজ ইমন আমার কাছে মনে হয় সেই রিওয়ার্ডটা যদি পেয়ে যান অবাক হবো না। আই উড প্রেফার পারভেজ ইমন। আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানান। পারভেজ ইমন, সাইফ হাসান আমার ওপেনিং পার্টনারশিপ। 3 নম্বরে লিটন কুমার দাস, 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে জাকের আলী অনেক, 6 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি। আমি যে বলেই যাচ্ছি শামীম পাটোয়ারি, জাকের আলী অনেক, তারা কিন্তু কনসিস্টেন্টলি খারাপ খেলেছেন এবারের এশিয়া কাপে। বলার মতো তেমন একটা নক দুজনের একসঙ্গে ছিল, তাও একটা হারা ম্যাচে, যেখানে শ্রীলঙ্কা বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছিল গ্রুপ পর্বের খেলাটায়। সো ওই জায়গা থেকে চিন্তা করলে শামীমের জায়গায় যদি সোহানও ঢুকে যান বা জাকেরের জায়গায় যদি সোহানও ঢুকে যান, আমি কিন্তু অবাক হব না। তবে আমার মনে হচ্ছে বাংলাদেশ এখনো জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারির উপরেই ট্রাস্টটা রাখবে। এই হচ্ছে বাংলাদেশের টপ 6। এবং তারপর 7 নম্বরে ইন্টারেস্টিং একটা বিষয় হতে পারে ডেফিনেটলি। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা 7 নম্বরে সাইফুদ্দিন নেমেছিলেন ব্যাটিংয়ে, ডেফিনেটলি তিনি 11-এ হয়তো থাকবেন না। সো শেখ মেহেদী তিনি রিটার্ন করছেন। পাকিস্তানের এগেনস্টে তাকে প্রয়োজন হতে পারে, কারণ পাকিস্তানের বেশ কিছু বাহাতি ব্যাটাররা রয়েছেন। আপনারা জানেন সাইম আইয়ুব তিনি এই দলটার সাথে আছেন, মোহাম্মদ নওয়াজ আছেন, তারপর আরও একজন ব্যাটার আছেন, নামটা মাথায় আসছে না এই মুহূর্তে। বেশ কজন 3-4 জন বাহাতি ব্যাটার রয়েছেন এই দলটায়। হুসেন তালাতো আছেন। সো এই ধরনের ক্রিকেটাররা যারা আছেন, তাদের এগেনস্টে একজন অফ স্পিনারকে প্রয়োজন হতে পারে বাংলাদেশের। ফাকার জামানি তো আছেন। এই বাহাতিদের ট্যাকেল দিতে অবভিয়াসলি শেখ মেহেদীকে আবারও নিয়ে আসা হবে, এবং এটা আমার বিশ্বাস। আমার মনে হয় যে শেখ মেহেদী দলে তার জায়গাটা ফিরে পাবেন অ্যাজ আ বোলার। রিশাদ হোসেনকে তার সাথে আমি দেখতে চাই। রিশাদ হোসেন দুর্দান্ত পারফর্ম করেছেন ইন্ডিয়ার সঙ্গে, এবং জায়গাটা তিনি যদি রিটেইন করেন আমি অবাক হব না। একটাই মাত্র লেগ স্পিনার আছে আমাদের, আমরা তাকে ক্যারি করি। নাসুমকে নিয়ে আসা হবে কিনা বা নাসুমের সঙ্গে তার টক্করটা কেমন হয় সেটি আমি দেখতে চাই। তবে আমার মনে হচ্ছে শেখ মেহেদী থাকবেন, তারপর রিশাদ থাকবেন, তারপরে 3 পেসার, এবং সেই 3 পেসারের জায়গায় তানজিম সাকিব থাকবেন, তাসকিন আহমেদ থাকবেন, মুস্তাফিজুর রহমান থাকবেন। এই হচ্ছে আমার বাংলাদেশের স্টার্টিং 11। আপনাদের কি মনে হয়, কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং সেই সাথে আপনারা কি আসলে জাকের আলী বা শামীমের জায়গায় সোহানকে চাচ্ছেন কিনা সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। বা লেট অর্ডারটায় বা বাহাতি বোলিং এর একটা অপশন রাখার জন্য রিশাদের জায়গায় আপনারা নাসুমকে প্রেফার করছেন কিনা, নাকি তানজিম সাকিব বাদ হয়ে যাবেন একেবারেই, তার জায়গায় নাসুম ঢুকলেন, সুতরাং আমাদের 3 জন স্পিনার হয়ে গেল, এবং সেই সাথে মুস্তাফিজ এবং তাসকিন থাকলেন, সেটাও কি একটা অপশন কিনা বাংলাদেশের জন্য, সেটাও এক্সপ্লোর করা যেতে পারে। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ 3 পেসার নিয়ে খেলবে। তানজিম সাকিব থাকবেন, মুস্তাফিজুর রহমান থাকবেন, তাসকিন থাকবেন, এবং রিশাদ নাসুমের মধ্যে যে কোনো একজন খেলার সুযোগটা পাবেন। বেসড অন ফর্ম আমার কাছে মনে হচ্ছে রিশাদের কলটা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই দুবাইয়ের উইকেটটায়। যদিও নাসুম তার আগের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। সো হু অ্যাম আই কিডিং? নাসুম আসলে আনফর্চুনেট বা দুর্ভাগা হবেন যদি তিনি ড্রপড হয়ে যান, কারণ ইন্ডিয়ার সঙ্গে ম্যাচেও খুব একটা খারাপ করেনি, ভালোই বোলিং করেছেন তিনি। তো এই হচ্ছে আমার বাংলাদেশের প্রবাবল স্টার্টিং 11 এগেইনস্ট পাকিস্তান। আপনাদের মতামত জানাবেন। পাকিস্তানের স্টার্টিং 11-এ কি পরিবর্তন হবে সেটা নিয়ে আমি আসলে খুব একটা ডিটেলসে আলোচনা করতে চাই না, বাট তাদের উইকনেস নিয়ে খানিকটা কথা বলা যেতে পারে। পাকিস্তানের মিডল অর্ডারটা খুব একটা ভালো অবস্থায় নেই। ফাকার জামান যদি আগে আউট হয়ে যান, তাদের সবচেয়ে ইনফর্ম ব্যাটার সাহিবজাদা ফারহান, তিনি যদি একটু আগে তাকে যদি ফিরিয়ে দেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এবং আমার মনে হচ্ছে না যে এই ম্যাচটা খুব হাই স্কোরিং ম্যাচ হবে। ওই 150 একটা ম্যাচ হতে পারে, যেখানে হুইচ এভার টিম উইন্স দ্য টস তারা আসলে ফিল্ডিং করারই সিদ্ধান্ত নেবে। কারণ আমরা দেখছি যে ডিউ ফ্যাক্টরটা এখন খুবই মারাত্মক আকার ধারণ করছে। যে দল পরে ব্যাট করছে তাদের কিন্তু ব্যাটিংয়ে খানিকটা সুবিধা হতে পারে। শুধুমাত্র ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচটার মধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশের একজন টিকে গেছেন, তার সাথে আরও একজন সঙ্গী পেলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা অনেক ক্লোজ করতে পারতো, কারণ বলটা ব্যাটে আসছে। ওই সময় ডিউয়ের জন্য কিন্তু বোলিংটা এত ইজি হচ্ছে না। ওটা জাস্ট টিম ইন্ডিয়া বলে বা আকসার প্যাটেল, কুলদীপ যাদব, বারুণ চক্রবর্তীর মতো ওয়ার্ল্ড ক্লাস বোলাররা ছিলেন বলে তারা বাংলাদেশের এগেনস্টে এই ডিউয়ের ভেতর দিয়েও স্পিন করে দারুণ একটা সফলতা বের করে এনেছেন। তবে বাংলাদেশ পাকিস্তান আমার কাছে মনে হয় খুবই ইভেন স্টিভেন একটা গেম হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার এগেনস্টে পাকিস্তান যে পারফরমেন্সটা দিয়েছে সেটা কিন্তু খুবই ভালো ছিল, স্পেশালি তাদের বোলিং পারফরমেন্স। সেই জায়গাটাতে তারা সিমিলার একটা পারফরমেন্স দিলে বাংলাদেশের সঙ্গে ফাইট হতে পারে। বাট এছাড়া আমি কিন্তু বাংলাদেশকে পার্সোনালি ফেভারিট ধরছি এই ম্যাচটায়, বেসড অন কারেন্ট ফর্ম। এবং ইন্ডিয়ার এগেনস্টে আপনি বাংলাদেশের ফিল্ডিংটা তো দেখেছেন,
অবিশ্বাস্য ফিল্ডিং করেছে বাংলাদেশ। ওই জাকের আলীর একটা ক্যাচ বাদ দিলে আফসোস করার মতো কিন্তু তেমন কিছুই ছিল না, সবাই দুর্দান্ত করেছেন। এরকম একটা পারফরমেন্স দিতে থাকলে পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশের জয় পাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে, এবং এশিয়া কাপ 2025-এর ফাইনালে আরও একবার বাংলাদেশ ইন্ডিয়া হতে পারে, সেরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে সেটার জন্য বাংলাদেশকে পাকিস্তানকে হারিয়ে দিতে হবে আজকের ম্যাচটায়। কমেন্ট করে জানিয়ে দিন এই ম্যাচে আপনার প্রেডিকশনটা কি, আপনার স্টার্টিং ইলেভেনের পছন্দের চয়েসগুলো কি, পাকিস্তানের আসলে কতটুকু সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ কি আসলেই এই ম্যাচে ফেভারিট কিনা পাকিস্তানের এগেইনস্টে, সবকিছু জানিয়ে দিন কমেন্ট করে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।